দেখো বাবার মাথা থেকে কিন্তু জল বেরোচ্ছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে বাবার মাথা থেকে কিন্তু জল বেরোচ্ছে এখানে। হর হর মহাদেব, আমি আদি, আমি অন্ত, আমি শুরু, আমি শেষ, দেবাদিদেব মহাদেব। কথাতেই আছে যদি উনি না চান তাহলে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্ভব হয় না। কিন্তু আজকের হয়তো উনি ডেকেছেন, তাই আমি এবং আমার এই ক্যামেরার মাধ্যমে আপনারাও কলকাতার বুকে একটা জায়গার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনাদের সামনে তুলে ধরবো, আমি দেখব এবং ক্যামেরার ওপার থেকে আপনারাও সেই পুণ্য অর্জনও করবেন। কলকাতার কোন মন্দির যেখানে গেলে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর পুণ্য আপনারা গ্রহণ করতে পারবেন, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে আপনারা দর্শন করতে পারবেন, সেই সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন মন্দিরের খোঁজ কিন্তু এই চ্যানেলেই আপনারা পাবেন। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। বেশি কথা বলবো না, ডাইরেক্ট আপনাদের দেখাই কিভাবে সেখানে আসবেন, পুজো দেওয়ার নিয়ম সমস্ত কিছু থাকছে। চলো শুরু করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আহেরিতলা যে বাস স্ট্যান্ড, অর্থাৎ 211 বা 211 বি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ওপরই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সামনেই হচ্ছে আহেরিতলা দোলনা পার্ক। আর এইদিকে দেখো লেখাই রয়েছে আমাদের ঐতিহ্যের আহেরিতলা ওয়ার্ড নাম্বার 20। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। তাহলে ল্যান্ডমার্কটা মোটামুটি বুঝে গেছো যে আহেরিতলা যে পার্ক যেখানে দুর্গাপুজো হয় সেই ল্যান্ডমার্কে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা যাব হচ্ছে আহেরিতলা ঘাট, কারণ আজকের যে ডেস্টিনেশন সেটা আহেরিতলা ঘাট থেকে জাস্ট খেয়া পেরোলেই আমরা পৌঁছে যাব আজকের আমাদের ডেস্টিনেশনে। আর এই রাস্তাটাই হচ্ছে সোজা যাচ্ছে আহেরিতলা ঘাটে। তো চলো ঘাটে গিয়ে তোমাদের আরও ডিটেলসে দেখাবো। হাতে গুনে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগলো আর আমরা এসে পৌঁছে গেছি দেখো আহেরিতলা ফেরিঘাট। আর এই আহেরিতলা ফেরিঘাট থেকে কিন্তু লঞ্চ দুদিকে যায়, মানে একটা হচ্ছে হাওড়ার দিকে যায় আর একটা যায় হচ্ছে বাঁধাঘাটের দিকে। তো আমরা আজকে যাব হচ্ছে বাঁধাঘাটের দিকে, এটা কিন্তু মাথায় রেখো, বাঁধাঘাটের দিকে আমাদের যেতে হবে। আর এখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ঠিক এই বাঁদিকে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এর বাঁদিকেই হচ্ছে রেলওয়ে স্টেশন রয়েছে। সেটা হচ্ছে এখানে শোভাবাজার আহেরিতলা যে রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমরা যদি চক্র রেলে করে আসো সব থেকে বেটার, তাহলে একদম এই আহেরিতলা স্টেশনে নামলেই একদম বাইরে বেরিয়ে তোমরা এই ফেরিঘাটটা কিন্তু পেয়ে যাবে। তো চলো এবারে ফেরিঘাটের ভেতরে যাই, গিয়ে টিকিটটা কেটে আমরা ওপারে যাব। টিকিট কাটা হয়ে গেছে, এবার তোমাদের বলে দিই এখানে হচ্ছে 8 টাকা করে নিল, মানে ওয়ান ওয়ে, মানে আমরা যাবো হচ্ছে ওপারে 8 টাকা করে নিল, ফেরার সময় হচ্ছে 8 টাকা লাগবে। আর এখানে লঞ্চ কিন্তু ভরে গেছে, আজকের প্রচুর লাইন ছিল। চলো আগে লঞ্চে উঠি, তারপরে দেখাচ্ছি সব কিছু। বাঁধাঘাট, আহেরিতলা ঘাট থেকে এখানে আসতে জাস্ট হচ্ছে ঘড়ি ধরে একদম হচ্ছে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগলো। আর আজকে তোমাদের দেখালাম লাইন ছিল খুব। আচ্ছা এখান থেকে বেরিয়ে এবার বলে দিই, এখান থেকে জাস্ট বেরিয়ে সামনে একটা চৌমাথা মতো পড়বে, সেখান থেকে বাঁদিকে যদি যাই তাহলেই কিন্তু পড়বে আজকের আমাদের ডেস্টিনেশন। চলো আমি একদম পুরো পুঙ্খানুপুঙ্খ তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আসতে কোনো রকম অসুবিধে না হয়। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন, সেই মন্দিরের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, এরকম একটা নাম দেওয়া হয়েছে। নতুনভাবে এই মন্দির তৈরি হয়েছে, 2015 সালে নতুনভাবে উদ্বোধন হয়েছে। তবে এই মন্দির কিন্তু বহু পুরনো মন্দির, জানেন তো, বহু পুরনো মন্দির। তো চলুন এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো। এই মন্দিরে আরও একটা নাম আছে, সেটা দেখিয়ে রাখি, সেটা হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই যে বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। তো চলো ভেতরে যাব, এরকম একটা গেট, তারপরে ভেতরে গিয়ে ভেতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম ভেতরে। আর ভেতরে এইরকম একটা প্রশস্ত রাস্তা রয়েছে যেখানে খুব সুন্দর এরকম পেভার ব্লক বিছানো রয়েছে এবং চারিদিকে দেখো রাস্তার দুধারে হচ্ছে গাছ লাগানো হয়েছে। আর একদম এই রাস্তাটা সোজা প্রশস্ত গিয়ে বাবার মন্দিরে
ঠাঁই দেবে তোমাদের। চলো, খুব সুন্দর লাগবে এই সময়টা আসবে বিকালবেলা। এখন ঘড়িতে বাজে দেখো ঠিক 5টা। এই সময় এখানে এত সুন্দর পরিবেশ তৈরি হবে। আমি এর যে মূল আকর্ষণ, যেটা তোমরা থাম্বনেল দেখেছো, যে 51 ফুটের এখানে যে মূর্তিটা রয়েছে, শিবের মূর্তি, সেটা তোমাদের সামনে তুলে ধরবো, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ শিবের মূর্তি। তো চলো মূল মন্দিরে তোমাদের নিয়ে যাই, আরও কিছু দেখাচ্ছি। তো এই হচ্ছে এন্ট্রান্স পথটা এরকমই। জিনিস বলে রাখি, তোমরা অনেকেই জানতে চাও যে যারা গাড়ি নিয়ে আসবে তাদের পার্কিং ফেসিলিটি আছে কি না। তো এখানে কিন্তু মন্দির চত্বরটা বিশাল বড়। এই দেখো, এখানে হচ্ছে মেন গেট, সব গাড়ি কিন্তু ঢুকছে। এই মেন গেট দিয়ে আমরা হেঁটে এলাম, তোমরা গাড়ি নিয়ে আসতে পারো। এখানে কিন্তু পার্কিংয়ের ফেসিলিটি রয়েছে, তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধে নেই। আর এখানে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই বাঁদিকে দেখো, এখানে একটা গায়ত্রী জ্ঞান মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পুজোর জিনিস, বইপত্র, সেই সবগুলো কিন্তু পেয়ে যাবে। আর সামনে খুব সুন্দর করে একটা গার্ডেন তৈরি করা হয়েছে। এই দেখো এই গার্ডেন। তো মূল মন্দিরে যাব, তার আগে গার্ডেনটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। দুটো প্রশস্ত পথ রয়েছে, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি রয়েছে, এবং চারিদিকে এখানেও দেখো কত সুন্দর, মানে এখানে ফটোগ্রাফি করারও কিন্তু দারুণ একটা জায়গা। তা এদিক দিয়ে এন্ট্রি এবং ওদিক দিয়ে তোমরা কিন্তু বেরিয়ে যাবে। ওদিকটা হচ্ছে এক্সিটের গেট রয়েছে। আর এখানে যে রাস্তা, এবং পুরোটাই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখা রয়েছে। আর এই হলো মূল মন্দির। আর এই মূল মন্দিরের ঠিক পিছনেই দেখো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ। তো চলো আগে মূল মন্দিরটা তোমাদের কিন্তু একটু দর্শন করিয়ে আনি, ভগবানদেবকে একটু দর্শন করাই, তারপরে তোমাদের এখানে যে মূল আকর্ষণ সেই স্ট্যাচুর কাছে নিয়ে যাব। আচ্ছা, এখানে কিন্তু জুতো রাখার আলাদা কোনো ঘর আমি এখনও অবধি দেখতে পাইনি, কিন্তু এখানেই সবাই যে সামনের যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরের সামনেই সবাই জুতো খুলে ওপরে উঠছে। খুব সুন্দর জায়গা, বিশ্বাস করো, খুব সুন্দর জায়গা। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাই একটু। এখন আপনাদের সামনে দর্শন করাবো মূল গর্ভগৃহে অবস্থিত এখানে শিবলিঙ্গটি। কি অপূর্ব সুন্দর দেখুন, নিচে পদ্ম ফুলের যে বেদি তৈরি করা হয়েছে এবং তার উপরে এই শিবলিঙ্গটি অবস্থান করছেন। এই শিবলিঙ্গটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এর নিচের অংশ হচ্ছে কালো এবং উপরের অংশটা কিন্তু সাদা, এবং এটা কিন্তু সম্পূর্ণ উপরের অংশটা রূপো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে যে শুধুমাত্র এই শিব মন্দিরই রয়েছে তা কিন্তু নয়, মূল যে মন্দির সেই মন্দিরকে কেন্দ্র করে আরও 4টি মন্দির আপনারা এখানে একই বেদির উপরে দেখতে পাবেন। অর্থাৎ নাট মন্দিরের বাঁদিক এবং ডান দিক করে অনেক এরকম মন্দির রয়েছে। একদিকে গঙ্গা দেবী যেরকম অবস্থান করছে, অন্যদিকে আপনারা দেখতে পাবেন বিষ্ণু এবং মা লক্ষ্মী এখানে কিন্তু অবস্থান করছেন। এছাড়াও এর উল্টো দিকে আপনাদের দেখাবো মা শীতলা এবং বজরংবলীরও একটি মন্দির রয়েছে। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পেছনের সেকশানে, যেটা তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম। তো সেই যে 51 ফুটের যে শিবের যে মূর্তি, যে স্ট্যাচু, সেটার সামনেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং তোমরা এক্সক্লুসিভ অভিদিতি ক্রিয়েশনের তরফ থেকে এইটা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দেখিয়ে রাখি, এই যে 51 ফুটের যে শিবের যে মূর্তিটা একদম কিন্তু গঙ্গার পাড়েই কিন্তু তৈরি করা হয়েছে, এবং বিশাল একটা স্ট্যাচু এখানে দেখো। আর দারুণ কিন্তু শিবের মূর্তিটা তৈরি করা হয়েছে। আর এখানে একটু জুম করছি, তোমরা দেখো শিবের কিন্তু এখানে 4টে মাথা রয়েছে। 3টে মাথা তোমরা এদিক থেকে দেখতে পাচ্ছ, এবং আর একটা মাথা কিন্তু গঙ্গা সাইড থেকে যখন আমরা লঞ্চে করে আসছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং মাথায় এই 4টে মাথার একদম মাথাতে আরও একটা মাথা রয়েছে, তার মানে টোটাল কিন্তু এখানে 5টা মাথা রয়েছে। আর শিবের যেরকম বাসুকি থাকে, সেই বাসুকি কিন্তু বাসুকিনাথ গলায় কিন্তু শিবের রয়েছে, এবং শিবের যে রুদ্রাক্ষের মালা হাতে দেখো, সেই রুদ্রাক্ষের মালা রয়েছে, এবং শিবের যে ত্রিশূল সর্বশক্তিমান, সেই ত্রিশূলও কিন্তু এখানে রয়েছে। এবং বিশাল একটা এখানে শিব যে দণ্ডায়মান অবস্থায় রয়েছে দেখো, খুব সুন্দর তৈরি করেছে। এটা কিন্তু তৎকালীন যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি কিন্তু সেই সময় এটা উদ্বোধন করেছিলেন, এই সুন্দর এই শিবের স্ট্যাচুটা। আর এখানে এত হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার কথা কতটা তোমরা শুনতে পাচ্ছ, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর, কারণ একদম গঙ্গার পাড়ে আমি দেখাচ্ছি সেই জায়গাটা। খুব সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে একবার কিন্তু আসো, এখানে ঘুরে যাও। আমি চাই যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের প্রিয়জনের সাথেও শেয়ার করো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব একবার আসো, ঘুরে যাও।
এখানে তোমাদের দেখিয়ে রাখি, এখানে এর আগে যেরকম তোমাদের রাধা কৃষ্ণ দেখালাম, ঠিক এখানেও কিন্তু দেখো এখানে মায়ের আর একটি মূর্তিও কিন্তু এখানে রয়েছে। সিংহের উপরে মা এখানে বসে রয়েছে, খুব সুন্দর। এবং যে কাপড় আজকে পরানো হয়েছে কালারটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর। তোমরা কিন্তু এরকম আসলে মন্দিরের চার কোণে চারটে যে ছোট ছোট মন্দির রয়েছে সেটাও কিন্তু দর্শন করে নিও। এই অ্যাঙ্গেল থেকে আরও ভালো তোমাদের মন্দিরটা আমি দেখাতে পাচ্ছি। এই হচ্ছে মূল মন্দির, যার মধ্যে ভগবানকে দর্শন করালাম। শিবের যে লিঙ্গটা সেটা এখানে রয়েছে, শিবলিঙ্গ। এবং ঠিক তার পাশেই যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই হচ্ছে শিবের যে চারটে মুখ। এই দেখো, আমি একটু জুম করি তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই যে কি অপূর্ব সুন্দর লাগছে, এইখান থেকে খুব সুন্দর লাগছে। এবং আরও যদি আমি পেছনের দিকে যাই, দেখো এইখানেই হচ্ছে মা গঙ্গা বয়ে চলেছে। দেখো ঠিক উল্টো দিকে, মূল মন্দিরের উল্টো দিকে এরকম একটা গুহা তৈরি করা হয়েছে, যেখানে দেবাদিদেব মহাদেবকে তোমরা উপরে দেখতে পাচ্ছ। এই যে বাকচালপুরে দেবাদিদেব মহাদেব ওখানে বসে রয়েছেন, এবং পাশেই রয়েছে নন্দী মহারাজ এবং মা পার্বতী, উনি উপরে রয়েছেন। এবং এই গুহার নিচে দেখিয়ে দিই তোমাদের হচ্ছে মা গঙ্গাকে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। কারণ তোমরা জানো যে শিবের জটা থেকেই কিন্তু মা গঙ্গার উৎপত্তি হয়েছিল। আর এখানে দেবী গঙ্গার যে স্কাল্পচার সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, পদ্মফুলের উপরে মা এখানে বিরাজমান অবস্থায় রয়েছে। এবং ঠিক তার পাশেই দেখো মূল গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর এই পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে দেখো, এই হচ্ছে মূল মন্দির তোমাদের দেখাচ্ছিলাম, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই একটা সুন্দর একটা গুহা এবং পর্বত তৈরি করা হয়েছে। ওপরটা পর্বতের উপরে মহাদেব বিরাজ করছে। আমি এর ভেতরে যাব, গুহার ভেতরে তোমাদের নিয়ে যাব, কারণ এর ভেতরেই রয়েছে আসল চমক। এবং এ পাশে তোমাদের দেখিয়ে রাখি যে গঙ্গার কথা বলছিলাম, যেখানে করে আমরা লঞ্চে করে এলাম, এই হচ্ছে সেই গঙ্গা। দেখো কি অপরূপ সুন্দর লাগছে। যেমনটা বলছিলাম যে এখান থেকে দেখো যে হাওড়া ব্রিজ, সেটাও কিন্তু ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ তোমাদের আহেরিতলা থেকে দেখালাম যে এই বাঁধাঘাট এবং হাওড়া ব্রিজ যাওয়া, হাওড়ার যে ফেরিঘাট সেখানে যাওয়ার জন্য কিন্তু লঞ্চ পাওয়া যাচ্ছিল। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, মানে এখান থেকে হাওড়া কিন্তু খুবই কাছে, খুবই কাছে। এই হচ্ছে মূল মন্দির, এদিকটা দেখো, এই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ওপরেই হচ্ছে এই স্ট্যাচুটা রয়েছে। এবং এই হচ্ছে হাওড়া ব্রিজ। তার মানে হাওড়া থেকে কতটা কাছে সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। বাবার মাথা থেকে এখানে জল বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, আমি অনেকটা জুম করেছি। আরও যদি জুম করি দেখো একদম যে মাথা, বাবার যে মাথার থেকে যে জটা, সেখান থেকে কিন্তু জল বেরোচ্ছে। মানে এটা বোঝানো হচ্ছে যে বাবার জটা থেকেই কিন্তু গঙ্গার সৃষ্টি, সেটাই উৎপত্তি হয়েছে। এখানে দেখো কি সুন্দর এখানে তৈরি করা হয়েছে, সত্যি অসাধারণ। তোমরা এখানে আসো, মন ভরে যাবে, মন ভরে যাবে, এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। দুর্দান্ত কনসেপ্ট, দুর্দান্ত। আমরা তো এক ঝটকা মনে করলাম বৃষ্টি এসছে, কিন্তু তারপরে ভালো দেখছি না, কি লাগছে, অসাধারণ। এই কনসেপ্ট আমার খুব ভালো লাগছিল। এই দেখো এবারে হচ্ছে এই যে পাহাড় পর্বত গুহা সব কিছু তোমাদের দেখাচ্ছিলাম, তো চলো এর ভেতরে এবারে প্রবেশ করিয়ে তোমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটাকে একবার দর্শন করাই। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে, আর ভেতরে এসে তোমাদের দেখাবো হচ্ছে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের রয়েছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একে একে তোমাদের সামনে তুলে ধরবো। এইরকম মন্দির কলকাতার বুকে আর আছে বলে তো আমার জানা নেই। শুধু কলকাতা কেন, ভারতবর্ষের একটা জায়গার মধ্যে এরকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বোধহয় তোমরা দেখতেই পাবে না। তো চলো একে একে একটু দেখাই তোমাদের। প্রথমেই যেটা দেখতে পাচ্ছ এইখানে দেখো, এটা হচ্ছে সোমনাথ টেম্পল, যেটা গুজরাটে অবস্থিত। এই হচ্ছে সোমনাথ টেম্পলের আদলেই ঠিক যেরকম সোমনাথ টেম্পল আর্কিটেকচার রয়েছে ঠিক সেরকমই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, প্রত্যেকটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সাথেই কিন্তু তার সম্বন্ধে কিন্তু এখানে লেখা রয়েছে। তবে এই লেখাগুলো কিন্তু হিন্দিতে রয়েছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমার সাজেশন থাকলো যে যদি এটাকে বাংলায় করা যায়, কারণ যেহেতু আমরা কলকাতায় অবস্থান করছি তাই বাংলায় থাকাটাই জরুরি। আচ্ছা, এখানে তোমাদের দেখিয়ে রাখি, এখানে প্রত্যেকটা যে জ্যোতির্লিঙ্গ ঠিক যেরকমটা দেখতে অরিজিনালি রয়েছে ঠিক সেরকমই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এই দেখো, গুজরাটে সোমনাথে যদি তোমরা যাও তাহলে ঠিক যেরকম বাবার মূর্তি বা লিঙ্গ দর্শন করতে পারবে ঠিক সেম টু সেম কিন্তু এখানেও রয়েছে। টেম্পল যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মহাকালেশ্বর। তো এই মহাকালেশ্বরের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ঠিক এইখানে দেখো, এই যে কালো রঙের এবং ওপরে হচ্ছে গোল্ডেন কালার করা হয়েছে। মন্দিরের আর্কিটেকচারগুলো জাস্ট অসাধারণ,
তো চলো এই মহাকালেশ্বর যে টেম্পল সেখানে বাবাকে একটু দর্শন করাই। এখানেও ঠিক অরিজিনালি যেরকম শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু ঠিক সেই রকমই তোমরা দেখতে পাবে। এই যে তবে একটা কথা বলে রাখি, এখানে পুরোটাই কিন্তু বাইরে গ্লাস দিয়ে ঘেরা রয়েছে, সেজন্য তোমরা শিবলিঙ্গকে কিন্তু এখানে স্পর্শ করতে পারবে না, বাইরে থেকেই তোমাদের দেখতে হবে। যেটা দেখাবো সেটা হচ্ছে রামেশ্বর। এই যে রামেশ্বরম চলে এসেছি এখন। হ্যাঁ, ঠিক যেরকম সাউথের মন্দিরগুলো হয় ঠিক সেই রকমই স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো নিচেরটা বড় এবং উপরে যত হাইট হবে তত কমে যাবে, ঠিক এইরকমই তো হয় সাউথে। আর সামনেই রয়েছে হচ্ছে গরুর দেবতা দুদিকে, ঠিক আছে। আর চলো এই রামেশ্বরের যে ভেতরে যেরকম থাকে ঠিক সেই রকমই কিন্তু এখানেও রয়েছে। আমি একটু সামনে নিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদের দর্শন করাচ্ছি। দেখো এই যে, আর এখানেও কিন্তু দেখো গ্লাস দেওয়া রয়েছে, যার ফলে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু বাইরে থেকে বাবাকে দর্শন করে নিতে পারো। দেখাবো সেটা হচ্ছে মল্লিকার্জুন। আর এই মল্লিকার্জুন কোথায় রয়েছে সেটা তোমাদের কাছে কিন্তু কোশ্চেন রইল, কমেন্ট বক্স খোলা রয়েছে, একটু কমেন্ট করে আমাকে জানিও যে এই মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ তোমাদের দর্শন করাচ্ছি এটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত। আর এখানেও এই মল্লিকার্জুনের ভেতরে যে শিবলিঙ্গটা রয়েছে তোমাদের একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মল্লিকার্জুন। তো এইরকম মন্দির তোমাদের ঠিক কেমন লাগছে? যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা তোমাদের আত্মীয় পরিসর বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু এটা শেয়ার করো, কারণ এই জিনিসটা খুব ভালো লাগলো। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে কেদারনাথ। আর কেদারনাথ যাত্রা অলরেডি কিন্তু শুরুও হয়ে গেছে, কারণ তোমরা জানো অক্ষয় তৃতীয়ার দিন থেকে কেদারনাথ যাত্রা কিন্তু শুরু হয়ে যায়। এবছরও কেদারনাথ যাত্রা অলরেডি শুরুও হয়ে গেছে। আর ভোলে বাবা কেদারনাথ কি জয় হো, জয় বাবা কেদারনাথ। তো এখানে সেই কেদারনাথের যে মন্দির ঠিক সেই রকমই আদলে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তোমরা আর্কিটেকচারগুলো দেখো। আর একটা জিনিস বলে রাখি, এত সুন্দর আর্কিটেকচার তোমরা কিন্তু এর গায়ে কিন্তু হাত দিও না। আর এখানে কেদারনাথের ভেতরে ঠিক যেরকম শিলাটা রয়েছে এখানেও কিন্তু সেরকমই রাখা হয়েছে। এই দেখো কেদারনাথ মন্দিরের ভেতরে বাবার যে শিলা, যেটা সবাই স্পর্শ করতে শয়ে শয়ে মানুষ, এত আবাল বিদ্রোহ সবাই ছুটে চলেছে কেদারনাথের দিকে। এখানে সেই কেদারনাথের সুন্দর শিলাটা তোমরা কিন্তু এখানে দর্শন করতে পারছো, দেখে নাও একবার। বৈদ্যনাথ ধাম 4 ধামের অন্যতম ধাম হচ্ছে এই বৈদ্যনাথ ধাম। আর বৈদ্যনাথ ধামেও ঠিক যেরকম শিলাটা আমি নিজেও জানতাম না, কারণ আমি তো এখনও অবধি এই বৈদ্যনাথ ধাম বা কেদারনাথ এখনও তো যেতে পারিনি। তো বৈদ্যনাথের ধামের এইখানে দেখো যেরকম শিবলিঙ্গটা থাকে ঠিক সেই রকমই কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর। মানে আমি আজকে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, এবং এই ভিডিও যারা তোমরা দেখছো তারাও কিন্তু সৌভাগ্যবান, কারণ এত কম সময়ের মধ্যে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখা কিন্তু ভাগ্যেরই ব্যাপার। এখানে যতগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে আমরা এই বৈদ্যনাথ ধামে কিন্তু একমাত্র দর্শন করতে পেরেছিলাম। তো এখানে ওই বৈদ্যনাথ ধাম রয়েছে, আমার একটু ভুল হয়েছে বলা, সেটা হচ্ছে এই কেদারনাথের পরে যেটা দেখালাম সেটা হচ্ছে ত্রম্বকেশ্বর, ওটা বৈদ্যনাথ ধাম বলা হয়ে গেছে। তো বৈদ্যনাথ ধাম হচ্ছে এইটা, এই দেখো এই হচ্ছে বৈদ্যনাথ ধাম, আর এই হচ্ছে ত্রম্বকেশ্বর। তো ত্রম্বকেশ্বরের পরে হচ্ছে এই হচ্ছে বৈদ্যনাথ ধাম। দেখো কত সুন্দর এখানে। এই বৈদ্যনাথ ধামকেও তোমাদের একটু দর্শন করাই, বাবার মূর্তিটা তোমরা এখান থেকে দর্শন করে নাও। এই হচ্ছে বৈদ্যনাথ ধামে বাবার যে মূর্তি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। কি অপূর্ব সুন্দর জায়গা বলো তো। এই হচ্ছে বিশ্বনাথ টেম্পল, এই দেখো। তো এই বিশ্বনাথ টেম্পলেরও কিন্তু ভেতরে শিবলিঙ্গটা তোমাদের একটু দেখিয়ে দিই। অনেক বড় মন্দির, 12খানা জ্যোতির্লিঙ্গ, সবটাই আমি কভার করছি আস্তে আস্তে তোমাদের সামনে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। আচ্ছা, এটা আরও একটা জ্যোতির্লিঙ্গ। এটা কী জ্যোতির্লিঙ্গ এই মন্দিরটা দেখে বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের জন্যই কোশ্চেন রইল। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই মন্দিরটা কারা কারা দর্শন করেছো, আর যদি নাও করে থাকো তাহলেও জানিও। পরবর্তী যে জ্যোতির্লিঙ্গ তোমাদের দর্শন করাবো সেটা হচ্ছে ওঙ্কারেশ্বর। এই হচ্ছে ওঙ্কারেশ্বর, এবং সব জায়গাতেই দেখো এরকম হিন্দিতে লেখা রয়েছে। আমি যদি মন্দির কর্তৃপক্ষ দেখে তাদের রিকোয়েস্ট আমি করব যে এটা একটু বাংলায় লিখে দেওয়ার জন্য, কারণ আমরা তো পশ্চিমবঙ্গে অবস্থান করছি, হিন্দি থাকতেই পারে রাষ্ট্রীয় ভাষা হিসাবে, কিন্তু তার সাথে বাংলা থাকাটা অত্যন্ত অত্যন্ত জরুরি, এটা আমার মনে হয়। তোমাদের কী মত সেটাও কিন্তু জানিও। আর এই হচ্ছে ওঙ্কারেশ্বর, এবং এরপরে তোমাদের দেখাবো হচ্ছে নাগেশ্বর। এই যে নাগেশ্বর যে জ্যোতির্লিঙ্গ রয়েছে ঠিক এইরকম, এবং ঠিক আর্কিটেকচারগুলো ঠিক যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে, অবিকল সেম। এই যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, আমি জানি না আমি কবে ওখানে যেতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে কি যে পশ্চিমবঙ্গের বুকে খোদ কলকাতাতে এরকম সুন্দর এক জায়গার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ পেয়ে আজ নিজেকে ধন্য বলে মনে করা হচ্ছে। আর ভীমাশঙ্কর, এই যে এই হলো
ভীমাশঙ্কর। এটাই লাস্ট 12তম জ্যোতির্লিঙ্গ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ভীমাশঙ্কর। তো ভীমাশঙ্করকেও একবার তোমাদের ভেতরে দেখিয়ে দিই। এই যে তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। সবই তো দেখাচ্ছি, এবারে তোমাদের একটু বলে দিই যে টাইমিংটা কী আছে। এটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় 5টা থেকে দুপুর 12টা অবধি কিন্তু খোলা থাকে এবং বিকালে 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আর এই সময়টা আসবে, এখন ঘড়িতে 5:30, তোমাদের বলেছি আমি 5টা নাগাদ ঢুকেছি। প্রচণ্ড হাওয়া এখানটা, মানে পুরো গঙ্গার পাড়ে তো প্রচণ্ড এখানে হাওয়া চলে, তাই খুব ভালো লাগবে এই সময়টা তোমরা আসো। আর সন্ধ্যে 6টার পরে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। প্রচুর মন্দির আছে, ঘুরে তোমরা শেষ করতে পারবে না। হাতে 2 ঘন্টা কিন্তু অবশ্যই সময় নিয়ে তোমরা এসো, তাতে খুব ভালো লাগবে। এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবে, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দাও। ইউটিউব কোনো পয়সা নেবে না, কিন্তু এইরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে ইউটিউব সবার আগে পাঠিয়ে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকে।